নমস্কার। বড়দেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা। এই শব্দগুলো খানিকটা হারিয়ে গেছে, কলোকিয়াল টার্মসগুলো। একসময় চিঠিতে লেখা হতো এই কথাগুলো, পরবর্তীকালে পোস্টকার্ড, এনভেলপ এবং হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে আমরা অনুষ্ঠান করি। আমি আপনাদের হোস্ট দোস্ত দেবাশিস, আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে একেডি মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত। মারাত্মক বিস্ফোরণের আওয়াজ, চারিদিকে ধোঁয়ার কুণ্ডলী, ব্যাপক আওয়াজে একেবারে কান স্তব্ধ হয়ে যাওয়ার মতো। ভীষণ বিস্ফোরণের আকস্মিকতা কাটল। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চেয়ার, টেবিল আর মানুষের জ্বলন্ত দেহের টুকরো টুকরো অংশ। বেরোচ্ছে একেবারে চামড়া পোড়া বিশ্রী গন্ধ, যেটা জানা গেল মারাত্মক এক ভয়াবহ বিস্ফোরণ। তবে এই বিস্ফোরণ, আপনারা যে বিস্ফোরণ দেখে বা শুনে অভ্যস্ত, এই বিস্ফোরণ সেই বিস্ফোরণ ছিল না। এই বিস্ফোরণ ছিল একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ এই বিস্ফোরণ ছিল মানব বোমা বিস্ফোরণ। হয়তো আমার এই বক্তব্য অনেকে রিলেট করতে পারছেন আমি কোন কথা বলতে চাই। একেবারে তাই। এই ঘটনার পর দেখা গেল 18 জনের মৃত্যু হয়েছে, প্রায় 30 জনের ওপর মানুষ আহত হয়েছে। আর এই মৃতদের মধ্যে যার নাম অত্যন্ত উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন রাজীব গান্ধী। Assassination of Rajiv Gandhi. The Andhra Pradesh government today is abjuring its responsibility on law. अध्यक्ष और भूतपूर्व प्रधानमंत्री श्री राजीव गांधी को श्रद्धांजलि अर्पित करने के लिए 3 मूर्ति भवन में लोगों का तांता लगा हुआ है। আজ আমরা রাজীব গান্ধীর হত্যার রহস্যে নজর রাখব আজকের এই ডিজিটাল প্ল্যাটফর্মে। রাজীব গান্ধী কে ছিলেন? ভারতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম। এই রাজীব গান্ধী নেহেরু গান্ধী পরিবারের সদস্য। রাজীব গান্ধী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সব থেকে কম বয়সে, মাত্র 40 বছর বয়সে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। রাজীব গান্ধী এই সালটাও আপনাদের জানা, 1984 সাল। 1984 সাল নিজের দেহরক্ষীরা গুলি করলেন ইন্দিরা গান্ধীকে। ইন্দিরা গান্ধীর মৃত্যু হলো তার বাসভবনের মধ্যেই, ওই ক্যাম্পাসের মধ্যে, ওই কমপ্লেক্সের মধ্যে মৃত্যু হয়েছিল ইন্দিরা গান্ধী। 1984 সাল। 1984 সালের পর খুব স্বাভাবিকভাবেই মানুষ পছন্দ করলেন এই রাজনীতির ক্ষেত্রে কংগ্রেসি ঘরানার একটি উজ্জ্বল মুখকে। উঠে আসলো রাজীব গান্ধীর নাম। 1984 থেকে শুরু করে 1989 সাল পর্যন্ত রাজীব গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী। এর পরবর্তীকালে তিনি হেরে যান এবং তিনি ক্ষমতাচ্যুত হন। এটা একেবারে ঘটনা আপনাদের সবার কাছে খুব পরিষ্কার। আর এরপরে রাজীব গান্ধী চলে আসলেন কোথায়? বিরোধী আসনে। অর্থাৎ সেই সময় সংসদীয় গণতন্ত্রে বিরোধীর ভূমিকা আজও যেরকম রয়েছে, তখনও ছিল। রাজীব গান্ধী বিরোধী আসনে এসে বসলেন। এবার প্রশ্ন হচ্ছে যে একটি পরিবার, যেই পরিবারের একের পর এক মানুষকে খুন হতে হচ্ছে কেন? খুন, একেবারে খুন হতে হচ্ছে কেন? এর আগে আমরা দেখেছি মহাত্মা গান্ধীর খুন হয়ে যাওয়া, ইন্দিরা গান্ধীর খুন হয়ে যাওয়া। একটি বিমান দুর্ঘটনায় ইন্দিরা গান্ধীর বড় ছেলে সঞ্জয় গান্ধীর মৃত্যু হলো। এটাও অস্বাভাবিক একটি মৃত্যু ছিল। এরপর সেই দিন চলে আসবে একেবারে সরাসরি ওই ঘটনার বিস্তারিত ব্যাখ্যায়। 1991 সাল 21শে মে, মধ্য আর দক্ষিণ ভারতে একটা গরমের আবহাওয়া চলছে। এই গরম আবহাওয়ার গরম, আর পাশাপাশি এই গরম রাজনৈতিক গরমও। কারণ সালটা 91 সাল, সেই সময় ভোট প্রচার চলছে।
রাজীব গান্ধী ছিলেন কংগ্রেসের পায়োনিয়ার প্রচারক, অর্থাৎ আপনারা যাকে স্টার ক্যাম্পেইনার বলে আজকের দিনে জানেন। রাজীব গান্ধী প্রচার করছিলেন বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনমে প্রচার ছিল সকালবেলা থেকে তুমুল প্রচার বিশাখাপত্তনমে ছিল। এরপর যখন রাজীব গান্ধী মাদ্রাজ যাওয়ার প্ল্যান ছিল এবং সেই প্ল্যান অনুযায়ী তার কনভয় এয়ারপোর্টের দিকে এসেছিল, বিশাখাপত্তনম থেকে মাদ্রাজের দূরত্ব হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল, কিন্তু হেলিকপ্টার বিভ্রাটের জন্য রাজীব গান্ধীকে আপাততভাবে থামতে হয়। এটা আপনারা শুনেছেন, সংবাদপত্রও আছে। এরপর আবারও রাজীব গান্ধীর কাছে খবর আসে, তার যে সিকিউরিটি পার্সোনেল তার কাছে খবর আসে যে না, এখন ফ্লাই করা সম্ভব, অর্থাৎ যে টেকনিক্যাল ডিফল্ট ছিল সেটা মিটে গেছে, অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ফ্লাই করা যেতে পারে। তখন রাজীব গান্ধী সরাসরি তিনি পৌঁছান আবারও এয়ারপোর্টে এবং সেখান থেকে তিনি চলে আসেন কোথায়, একবার মাদ্রাজের জন্য তিনি টেক অফ করেন। এই টেক অফের সময় ছিল বিকেলের দিকে, আর যখন মাদ্রাজে রাজীব গান্ধীর পৌঁছানোর সময় সেটা এক্স্যাক্টলি যা নোটেড আছে, আমরা সেই তথ্য অনুযায়ী বলছি 8:30 নাগাদ, অর্থাৎ রাতের বেলায় মাদ্রাজে এসে পৌঁছন। আনইন্টারাপ্টেড জার্নি মাদ্রাজে। এই ক্ষেত্রে একটা গল্প আছে, সেটা কি, রাজীব গান্ধী মাদ্রাজে তিনি জানতে পেরেছিলেন যে মাদ্রাজে প্রচুর দলীয় কর্মী, আপনারা জানেন যে দক্ষিণ ভারতে কংগ্রেসের ক্রেজ অন্যরকম, তো সেখানে প্রচুর দলীয় কর্মী তার অপেক্ষা করছিলেন মাদ্রাজ বিমানবন্দরে। এবং রাজীব গান্ধীর মাদ্রাজে সভা ছিল না, সেদিনকার রাজীব গান্ধীর সভা ছিল শ্রী পেরাম্বুদুরে। আর এই পেরাম্বুদুরে সভায় রাজীব জানতেন তার প্রচুর ফ্যান ফলোয়ার থাকবেন এবং সেই কারণের জন্য তিনি মানসিকভাবেও ওই ফ্যানদের মধ্যে যাওয়ার জন্য আকুল ছিলেন। এই ক্ষেত্রে একটা গল্প মনে রাখা দরকার। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধী ঘরানার থেকে একটু অন্য রকম রাজনীতি করতেন। রাজীব ছিলেন একটু অন্য রকম। হয়তো অনেকে বলবেন যে এই ক্ষেত্রে সঞ্জয় গান্ধীর কথা কেন আসলো, কারণ ইন্দিরা গান্ধীর অত্যন্ত প্রিয় পুত্র ছিলেন সঞ্জয় গান্ধী এবং ইন্দিরা গান্ধীর বহু সময়ের বক্তব্যে সঞ্জয়ের কথা উঠে এসছে। আর সঞ্জয় গান্ধীর ডিসিশনে ইন্দিরা গান্ধী একাধিক সময় ডিসিশন নিতেন বলে জানা গেছে। এবার আসি গল্পে, কেন রাজীব গান্ধী অন্য ঘরানার ছিলেন। রাজীব গান্ধী ছিলেন অ্যাকচুয়াল মাস লিডার, অর্থাৎ রাজীব গান্ধী সাধারণ মানুষের সঙ্গে মিশতে পছন্দ করতেন, খুব কাছাকাছি চলে যেতে পছন্দ করতেন, মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করতেন, হাতে হাত মেলাতে পছন্দ করতেন। হয়তোবা এটাই জননেতার আদর্শ হওয়া উচিত, বা এটাই তার পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, যেটা রাজীব গান্ধীকে সবার থেকে আলাদা করে রেখেছিল। আর এই কারণের জন্যই রাজীবের মৃত্যু হলো সাধারণ এক মানুষের হাতে। কে ছিল সেই সাধারণ মানুষ, আসবো জানাবো আপনাদের এই জায়গাটায়। যখন তিনি মাদ্রাজে পৌঁছলেন, মাদ্রাজ থেকে শ্রী পেরাম্বুদুর 22 কিলোমিটার রাস্তা, এই রাস্তা গাড়িতে করে রাজীব গান্ধী গেলেন। শ্রী পেরাম্বুদুর যখন পৌঁছলেন রাজীব, তখন প্রায় 10টার কাছাকাছি বাজে, অর্থাৎ রাত 10টা। আপনারা বুঝে নিন যে এই পরিমাণ তার জনপ্রিয়তা ছিল যে রাত 10টা পর্যন্ত প্রচুর সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ, সেটা আপনারা ছবিতেও দেখতে পেয়েছেন যে পুরনো যে ছবিগুলো আমাদের কাছে রয়েছে, হাজার হাজার মানুষ রাজীব গান্ধীর জন্য অপেক্ষা করছিল। এবং সেই সময় রাজীব গান্ধী পৌঁছন এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো হচ্ছে যে ওপি সাগর, অর্থাৎ যে তার পার্সোনাল সিকিউরিটি ছিল, সেই ওপি সাগর কিন্তু রাজীবের সঙ্গে যেতে পারেননি। তার কারণ রাজীব অত্যন্ত দ্রুততার সঙ্গে তার পার্সোনাল হেলিকপ্টার করে চেন্নাইতে, অর্থাৎ তখন চেন্নাই নাম ছিল না, তখন মাদ্রাজ বিমানবন্দর নাম ছিল, মাদ্রাজে নামেন এবং 22 কিলোমিটার রাস্তা তিনি গাড়িতে যান। সরাসরি তিনি পৌঁছন শ্রী পেরাম্বুদুরে। ঠিক 10:10 পরে রাজীব এগোন মঞ্চের দিকে, অর্থাৎ তার সেই সময় ওই মঞ্চে হাজার হাজার মানুষের সামনে ভাষণ দেওয়ার কথা ছিল। তার পার্সোনাল সিকিউরিটি সেখানে ছিল না। ওই এলাকার পুলিশ, অর্থাৎ শ্রী পেরাম্বুদুরে মাদ্রাজ পুলিশ তার নিরাপত্তা দেখছিলেন। ঠিক এই সময় একজন মেয়ে এগিয়ে আসেন তার দিকে, স্বভাবসিদ্ধভাবেই রাজীব গান্ধী এগিয়ে যান সেদিকে। মেয়েটির হাতে কি ছিল? একটি বড় মালা ছিল, যে রাজীবকে মালা পরাতে চাইছিল। এরপর তার অল্প নিচু হওয়া, মাথা এগিয়ে দেওয়া এবং সেই মালা পরানোর হাত দুটো রাজীবের দিকে এগিয়ে যাওয়া। এরপরেই ভয়াবহ বিস্ফোরণ, চারিদিকে ধোঁয়া, চারিদিকে মৃত্যু মিছিল, ভীষণ আওয়াজ, আর্তনাদ, দৌড়াদৌড়ি মানুষের।
মৃত্যু হলো রাজীব গান্ধী। তাহলে মালা পরানোর সঙ্গে মৃত্যুর কি সম্পর্ক? যে মালা পরাচ্ছিল সেই যে মানুষটি, যে মেয়েটি, যে মহিলা, তার কোমরের সঙ্গে বেল্টে লাগানো ছিল মানব বোমা। মোস্ট প্রবাবলি সারা ভারতের রাজনীতিতে এই প্রথম মানব বোমার মাধ্যমে কোনো রাজনীতিককে হত্যা করা হলো। মানব বোমা, হিউম্যান বোম। কিন্তু হিউম্যান বোম কেন নিয়ে আসা হলো? তার কি কারণ রয়েছে? তার কারণ আমরা খুঁজতে গিয়ে দেখতে পাই যে এর আগেও, অর্থাৎ রাজীব গান্ধী খুনের প্ল্যান 21শে মের ঠিক 1 বছর আগে থেকে প্ল্যান করা হচ্ছিল এবং সেখানে ভিপি সিং এর কাছাকাছি আততায়ী পৌঁছে ট্রায়াল দিয়েছিল। এক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে তাহলে কি তখন প্রধানমন্ত্রীদের সিকিউরিটিতে এত আঁটোসাঁটো ছিল না? যদি পরিষ্কার জানতে চান, ছিল না। আজকে যেরকম এসপিজি গাইড দিয়ে প্রধানমন্ত্রীকে একটা কর্ডন করা হয়, ডিজোন করা হয়, তারপরে বিভিন্ন কালার ডিভিশনে ভাগ করা হয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা, সেই সময় ছিল না। অনেক সময় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীরা শুধুমাত্র জনপ্রিয়তার স্বার্থে মানুষের কাছে যেতেন, আর সেটাকেই ট্র্যাপ হিসাবে ব্যবহার করেছিল অপরাধীরা। পরের দিন অর্থাৎ 22শে মে 1991 সারা ভারতের সংবাদপত্রে খুব পরিষ্কারভাবে চলে আসলো राजीव गांधी भारतेर प्राक्तन प्रधानमंत्री मृत्यु हुए मानव बोमाय। भूतपूर्व प्रधानमंत्री और कांग्रेस आई के अध्यक्ष राजीव गांधी का पार्थिव शरीर इस समय नई दिल्ली के 3 मूर्ति भवन में रखा हुआ है, जहां भारी संख्या में लोग उन्हें अपनी श्रद्धांजलि अर्पित कर रहे हैं। কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এর আগে আমরা মহাত্মা গান্ধীর মৃত্যুর কথা যখন আপনাদের পরবর্তীকালে বলবো, আপনারা জানবেন যে সেই সময় একেবারে অন স্পট নাথুরাম গডসেকে গ্রেফতার করেছিল পুলিশ। ইন্দিরা গান্ধীর যে অ্যাসাসিনেশন হয়েছিল, ইন্দিরা গান্ধীর যে হত্যা, গুলি চালানো হয়েছিল, সেক্ষেত্রেও তার 2 সিকিউরিটি গার্ড, তাদেরকেও পুলিশ গ্রেফতার করতে পেরেছিল অন স্পট, অর্থাৎ যাকে আমরা রেড হ্যান্ডেড অ্যারেস্ট বলি। একদম সামনাসামনি অ্যারেস্ট করা সম্ভব হয়েছিল। কিন্তু রাজীব গান্ধীর হত্যার পরে ঠিক সেই অর্থে কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। একটা পুরো আনপ্রেসিডেন্টেড কন্ডিশন সারা দেশে তৈরি হচ্ছিল এবং মানুষের মধ্যে সন্দেহ জাগতে শুরু করেছিল যে তাহলে কে রাজীবের হত্যার জন্য দায়ী। রাজীবের হত্যার জন্য কারা দায়ী? হতে পারে শিখ মিলিটেন্টস, হতে পারে কোনো পাক মিলিটেন্টস, তারা দায়ী। এরকম নানান কথা কিন্তু মানুষের কানে কানে সারা ভারতবর্ষের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। অনেকে বলছিলেন এলটিটি এই মৃত্যুর কারণ হতে পারে, কিন্তু পরবর্তীকালে যখন জানা গেল, আরো বিস্তারিত জানা গেল, তখন দেখা গেল যে না, এলটিটির কেউ নয়। এবং এলটিটির কেউ নয় এটা সরাসরি বললেন র চিফ। কাকে বললেন? চন্দ্রশেখরকে। চন্দ্রশেখর সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। চন্দ্রশেখর কোথায় ছিলেন? ভুবনেশ্বরে। ইমিডিয়েট তিনি দিল্লিতে ফিরে আসেন এবং যেটা দেখতে পাওয়া যায় যে সেখানে ইন্টেলিজেন্স যারা রয়েছেন, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো, তাদেরকে নিয়ে তিনি গুরুত্বপূর্ণ একটা মিটিং করেন, অত্যন্ত ইম্পর্টেন্ট, একদম মানে হাই অ্যালার্ট মিটিং করেন। এবং যে মিটিংয়ের মধ্যে র ডিপার্টমেন্টের আধিকারিক ছিলেন, ইন্টেলিজেন্স ব্যুরো ছিল, মিলিটারি ইন্টেলিজেন্স চিফ, তারা প্রত্যেকে ছিলেন। কিভাবে হামলা করলো, কারা হামলা করলো, কিভাবে হামলা হলো, এর পিছনে রহস্য কি? শুধুমাত্র একটাই ছিল প্রশ্ন সবার সামনে, খুঁজে বের করা। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, একটা বিশেষ সিট তৈরি করা হয়েছিল, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। এই টিম কারা ছিল? যার লিডার ছিল সিবিআই ডিরেক্টর আইপিএস অফিসার DR কার্তিকেয়ান। কার্তিকেয়ানকে কাজে লাগানো হলো কারণ কার্তিকেয়ানের সেই সময় পলিটিক্যাল নানান ঘটনা হ্যান্ডেল করবার একটা যথেষ্ট নাম ছিল। এই DR কার্তিকেয়ানের নেতৃত্বে যে সিট তৈরি হলো, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যেটার কথা বলছিলাম, প্রধানমন্ত্রী খোদ চন্দ্রশেখর নিজে তৈরি করে দিলেন। সেটা হচ্ছে NSG চিফ তার মধ্যে ছিলেন এবং আরও অনেক ইন্টেলিজেন্স এক্সপার্টরা ছিলেন। তাদের একটাই কাজ ছিল উত্তর থেকে দক্ষিণ চষে ফেলা, অপরাধীকে খুঁজে বার করা যত দ্রুত সম্ভব। এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে সনি লিভ ঠিক এই ঘটনার ওপরে একটি অংশ তারা করেছেন, একটা তারা ওয়েব সিরিজ আনছেন যার নাম হচ্ছে দ্য হান্ট রাজীব গান্ধী অ্যাসাসিনেশন কেস। অবশ্যই ঘটনার ব্যাখ্যা আমরা আপনাদেরকে করব এবং আপনি চাইলে ডিরেক্টেড বাই নাগেশ কুকনুর এই অংশ আপনারা দেখতে পারেন, আমাদের এই বক্তব্যের সঙ্গে মিল থাকবে সেখানে। এলটিটি পাকিস্তান নাকি শিখ, কারা এর সঙ্গে জড়িত, এটা খুঁজতে গিয়ে যেটা প্রথম উদ্ধার হলো সেটা হচ্ছে একটি বিভিন্ন জিনিস খোঁজা হচ্ছিল, কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার সেখানে কিছু আস্ত ছিল না। অর্থাৎ যে ব্লাস্টিং যে স্পট, অর্থাৎ যেখানে বোম বিস্ফোরণ হয়েছে, কিচ্ছু আস্ত ছিল না, সবটা তছনছ হয়ে গিয়েছিল। জানা যায় প্রায় 3 কিলোমিটার দূর থেকে এই বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছিল। ভয়াবহ বিস্ফোরণে এভিডেন্স কিছু পাওয়া যাবে, এটা কিন্তু এই সিট যে স্পেশাল টিম, তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু পরবর্তীকালে ওখান থেকেই একাধিক ক্লু পাওয়া গেল।
কি পাওয়া গেল? একটা ক্যামেরা পাওয়া গেল কি গ্রিন এবং অরেঞ্জ হাতের এই যে আপনারা দেখছেন ধাগা, এই ধাগা কিছু মালার অংশ। ক্যামেরাটা মনে হচ্ছে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসার যারা ছিলেন তারা বললেন যে এই ক্যামেরা থেকেই ক্লু বেরোতে পারে। কিন্তু ক্যামেরাটা কোথায়? যে ছবিগুলো সামনে আসছিল বিভিন্ন মিডিয়ার তোলা ছবি, তার থেকে ক্যামেরার কিউ পাওয়া গেলে অ্যাকচুয়াল ক্যামেরার এক্সিস্টেন্স সম্পর্কে তদন্তকারীদের জানা ছিল না। তারা খোঁজ করতে জানতে পারেন যে সমস্ত এভিডেন্সগুলো সেখান থেকে কালেক্ট করা হয়েছে, অর্থাৎ ওই বোম বিস্ফোরণের জায়গা থেকে কালেক্ট করা হয়েছে, তার মধ্যে ক্যামেরা রয়েছে এবং লোকাল সিআইডি অর্থাৎ ওই মাদ্রাজ পুলিশের যে স্পেশাল যে ইনভেস্টিগেশন টিম তারা সেই ক্যামেরা সংগ্রহ করেছে। সেই ক্যামেরা খুলে দেখা শুরু হলো। স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের অফিসাররা সেই ক্যামেরা থেকে বেশ কয়েকটি ছবি সংগ্রহ করলেন এবং দেখা গেল তার মধ্যে একটি বিশেষ ছবি, যেই ছবিটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে একজন মহিলা তিনি হাতে একটি মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তার পাশে আরেকজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন, আর ঠিক তার পাশে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা আরেকজন ভদ্রলোক সাদা পাজামা আর পাঞ্জাবি পরা, এই ভদ্রলোকও দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কারা এরা? এর সঙ্গে এদের কি সম্পর্ক? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এই যে গ্রিন আর অরেঞ্জে যে কাপড় পাওয়া গেল, কিছু ব্লু কাপড়, নীল কাপড়ের টুকরো পাওয়া গেল, এগুলো নিয়েও তদন্তকারীরা রেখে দিলেন। হয়তোবা ফরেন্সিক টেস্ট করবার জায়গা ছিল, ফরেন্সিক টেস্ট হয়েছিল কিনা এটা আমাদের একটা বড় প্রশ্ন। কিন্তু এই যে ক্যামেরাটা কার? এই ক্যামেরা হচ্ছে হরিবাবু নামক একজন ক্যামেরাম্যানের। হরিবাবুর সন্ধানে পুলিশ বেরিয়ে পড়লো। একমাত্র ক্লু এখনো পর্যন্ত সিটের কাছে, হাই প্রোফাইল কেস, প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু এবং এই ধরনের একটা এক্সপ্লোসিভ ব্লাস্ট। আপনাদেরকে আরো আরেকটা কথা বলে রাখি যে এই মারাত্মক যে বিস্ফোরণ সেখানে আইডি ব্যবহার করা হয়েছিল এবং আপনাদের অত্যন্ত পরিচিত নাম আরডিএক্সও ব্যবহার করা হয়েছিল বলে তথ্য জানা যায়। বিভিন্ন সময় যে এক্সপেরিমেন্টাল থিওরি, এক্সপেরিমেন্টাল বুকস অ্যান্ড কপিজ, এর থেকে আমরা জানতে পারি। এরপর হরিবাবুর বাড়িতে যায় তদন্তকারী দল। সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল পাওয়া যায়, আর বিলে মালা কেনবার কথা উল্লেখ থাকে, অর্থাৎ যে মালা কেনা হয়েছিল রাজীব গান্ধীর জন্য সেই মালা কেনবার বিল। মোস্ট ইম্পর্টেন্ট কিউ অ্যান্ড ক্লু তদন্তকারীরা পেয়ে যান। আরো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই গুরুত্বপূর্ণ বিষয়ে চমকে দেয় তদন্তকারীদের। কি সেটা চমকে দেয়? সেটা হচ্ছে এলটিটি চিফ প্রভাকরণের একটি ছবি। সেই ছবিও পাওয়া যায় হরিবাবুর বাড়ির থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কিউ নিয়ে শুরু হয় তদন্ত। এরপর পাওয়া যায় শঙ্কর কানেশ্বরম, একজনকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে মাদ্রাজ পুলিশ গ্রেপ্তার করে এই কারণের জন্য, কারণ সে অপ্রকৃতিস্থ অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিল। শঙ্কর কানেশ্বরমকে গ্রেপ্তার করার পর পরিষ্কার তাকে ইনভেস্টিগেট করে সিটের আধিকারিকেরা। জানা যায় এই যে সাদা কুর্তা পাজামা পরা লোকটির আসল পরিচয়। জানলে আপনারাও চমকে যাবেন। আপনারা দেখছিলেন রাজীব গান্ধী হত্যা রহস্য, আর এই হত্যা রহস্যের পিছনে জড়িয়ে থাকা এক চোখযুক্ত এক তামিল মিলিটেন্টের কথা, যেটা আপনাদের আমরা জানাচ্ছি। আজকে এই পর্যন্ত। আরো বিস্তারিত জানবার জন্য নজর রাখুন পরবর্তী পর্বে।